কোঅর্ডিনেশন কম্পাউন্ড আগের দিন তোমাদের ভ্যালেন্স বন্ড থিওরিতে শেষ হয়েছিল। সেখানে দেখিয়েছিলাম যে ভিভিটি থিওরির মাধ্যমে জটিল যৌগের বিভিন্ন ধর্ম, যেরকম স্ট্রাকচার, তার ম্যাগনেটিক কিছু প্রপার্টি, যেরকম ইলেকট্রন যদি পেয়ার্ড কন্ডিশনে থাকে তাহলে ডায়াম্যাগনেটিক, যদি আনপেয়ার্ড কন্ডিশনে থাকে প্যারাম্যাগনেটিক, এই ব্যাপারগুলো কি করে ভিভিটির সাহায্যে এক্সপ্লেন করা যায় সেগুলো নিয়ে আগের দিন আলোচনা হয়েছিল। কিন্তু জটিল যৌগের বেশ কিছু বৈশিষ্ট্য ভিভিটি দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হলেও কিছু কিছু বিষয় আছে যার ব্যাখ্যা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি দিতে পারে না। যেরকম জটিল যৌগ কেন বর্ণ প্রদর্শন করে তার কোনো ব্যাখ্যা কিন্তু ভিভিটিতে নেই। তারপর বিভিন্ন যে লিগ্যান্ড হচ্ছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, এগুলো কেন হচ্ছে তার ব্যাখ্যাও কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি দিতে পারে না। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আজকে যে থিওরি পড়ব সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, সংক্ষেপে বলা হয় সিএফটি। আজকের ক্লাসে আমরা এই সিএফটি নিয়েই আলোচনা করব। তো ক্রিস্টাল ফিল্ড থিওরির কিছু অ্যাজাম্পশন রয়েছে। প্রধান যে দুটো অ্যাজাম্পশন নেওয়া হয় তার মধ্যে প্রথম হচ্ছে জটিল যৌগ যখন গঠন হয়, তোমরা দেখেছো আগের দিনের ক্লাসে যে জটিল যৌগকে ভাঙলে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা জটিল মূলক আমরা পাই। সেই জটিল মূলকের মধ্যে থার্ড ব্র্যাকেটের যে পোর্শনটা মনে করে দেখো, সেখানে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা কেন্দ্রীয় আয়ন থাকে এবং তাকে ঘিরে বিভিন্ন লিগ্যান্ড অবস্থান করে। তো সিএফটিতে সেই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন এবং তার চারপাশের লিগ্যান্ড, এই সবাইকে পয়েন্ট চার্জ বা বিন্দু আধান হিসেবে কল্পনা করা হয়। আর সেকেন্ড অ্যাসাম্পশন হচ্ছে, আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম যে লিগ্যান্ড যখন কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে সেটা একটা অসমযোজী বন্ধন তৈরি করছে, কিন্তু সিএফটিতে ওটা অসমযোজী নয়, ওটা আয়নীয় বন্ধন হিসেবে কল্পনা করা হয়। আয়নিক বন্ডের কনসেপ্ট তোমাদের আছে যে একজন শুধু ইলেকট্রন ডোনেট করে, যার ইলেকট্রন নেই, যার ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে তাকে ডোনেট করে, ফলে প্লাস আর মাইনাস আয়ন তৈরি হয় এবং তারা পরস্পর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের দ্বারা যুক্ত হয়ে আয়নিক কম্পাউন্ড তৈরি করে। এটাই হচ্ছে আয়নিক বন্ড। তো এখানেও লিগ্যান্ডের ইলেকট্রন বেশি থাকে, লোন পেয়ার থাকে অন্যকে দেওয়ার মতো, তাহলে লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন রিচ কম্পাউন্ড। আর যাকে দেয় কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, তার কিন্তু ইলেকট্রনের ঘাটতি থাকে, অনেক ফাঁকা ডি অরবিটাল থাকে ইলেকট্রন নেওয়ার মতন। লিগ্যান্ডের যে লোন পেয়ার রয়েছে সেগুলোকে তারা অ্যাকোমোডেট করতে পারে, তাহলে লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন রিচ আর মেটাল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো এই রকম অবস্থায় লিগ্যান্ড যখন আয়ন কেন্দ্রীয় পরমাণুকে ইলেকট্রন দান করছে তখন আয়নিক বন্ড ফর্মেশন হচ্ছে, এটাই ধরে নেওয়া হচ্ছে সিএফটিতে। তো দুটো অ্যাসাম্পশন করা হয়, একটা হচ্ছে পয়েন্ট চার্জ হিসেবে ধরা হয় কেন্দ্রীয় ধাতব পরমাণু এবং লিগ্যান্ডদেরকে, আর সেকেন্ড হচ্ছে যে বন্ডটা ফর্মেশন হয় সেটা হচ্ছে আয়নিক বন্ড হিসেবে কল্পনা করা হয়। নেক্সট, যখন এই কেন্দ্রীয় ধাতব পরমাণু যখন লিগ্যান্ড আসেনি, যখন কমপ্লেক্স ফর্ম করেনি, তার আগে এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা মুক্ত আয়ন বা বিচ্ছিন্ন গ্যাসীয় ধাতব পরমাণু অবস্থায় যখন তারা রয়েছে, তখন তাদের মধ্যে ডি অরবিটাল রয়েছে। কারণ আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই এই কেন্দ্রীয় ধাতব পরমাণুরা সন্ধিগত মৌল প্রকৃতির হয় বা ট্রানজিশন এলিমেন্ট হয়। তো তাদের মধ্যে ডি অরবিটাল থাকবে, কিছু ডি অরবিটাল হয়তো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডি অরবিটাল ফাঁকাও থাকে, যাতে লিগ্যান্ড থেকে তারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তো দেখা গেছে যখন লিগ্যান্ড আসেনি, অর্থাৎ কোঅর্ডিনেশন কমপ্লেক্স ফর্মেশনের আগে,
সেই ডি অরবিটাল, তোমরা জানো ডি অরবিটাল 5টা হয়, সেই 5টা ডি অরবিটাল কিন্তু সমান শক্তি সম্পন্ন হয়ে থাকে। এটাকে আমরা বলি ডিজেনারেসি, অর্থাৎ লিগ্যান্ড আসার আগে অবধি কেন্দ্রীয় ধাতব যে পরমাণুটা আছে মুক্ত অবস্থায় বা বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায়, তার 5টা ডি অরবিটাল কিন্তু ডিজেনারেট কন্ডিশনে থাকে, সমশক্তি সম্পন্ন হয়। এই 5টা ডি অরবিটাল ছবিতে দেখে নাও। ওপরের যে দুটো অরবিটাল আঁকা আছে ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাদের লোবগুলো দেখো অক্ষ বরাবর রয়েছে, অ্যাক্সিস বরাবর তাদের লোব রয়েছে। এই দুটো টাইপের ডি অরবিটালকে ইজি হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি। বাকি 3টে ডি অরবিটাল যাদের লোব অ্যাক্সিস বরাবর থাকে না, দুটো অ্যাক্সিসের মাঝ বরাবর থাকে, অর্থাৎ ডিএক্সওয়াই, ডিএক্সজেড এবং ডিওয়াইজেড, এই 3টে ডি অরবিটালকে আমরা T2G সেট হিসেবে রিপ্রেজেন্ট করি। তো এই 5টা ডি অরবিটাল কিন্তু কোনো মুক্ত আয়ন বা বিচ্ছিন্ন গ্যাসীয় ধাতব আয়নের ক্ষেত্রে সমান শক্তি সম্পন্ন হয়ে থাকে বা ডিজেনারেট কন্ডিশনে থাকে। এবারে কি হচ্ছে, লিগ্যান্ড ক্রমশ আসছে এবং কোঅর্ডিনেশন কমপ্লেক্স ফর্ম করছে। যখন লিগ্যান্ড কেন্দ্রীয় পরমাণুর দিকে অ্যাপ্রোচ করছে তখন কি ঘটছে দেখো, দুটো ছবিতে দেখানো হয়েছে। বাঁদিকের ছবিটা হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্স আর ডান দিকের ছবিটা হচ্ছে যখন টেট্রাহেড্রাল কমপ্লেক্স ফর্ম করছে। দুটো ছবিতেই দেখো মাঝখানে যে আয়নটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, এবং সেই আয়নের দিকে কিন্তু চারপাশ থেকে লিগ্যান্ড এগিয়ে আসছে। যখনই কেন্দ্রীয় পরমাণুর দিকে লিগ্যান্ডগুলো এগোচ্ছে তখন একটা ঋণাত্মক আধান সম্পন্ন গোলীয় ক্ষেত্র তৈরি হচ্ছে। কেমন করে তৈরি হচ্ছে, লিগ্যান্ডের লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে, সেই ইলেকট্রনের যা চার্জ সেগুলো তো ঋণাত্মক, কাজেই লিগ্যান্ড যত কেন্দ্রীয় পরমাণুর দিকে এগিয়ে আসছে একটা ঋণাত্মক আধান সম্পন্ন স্ফেরিক্যাল একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এবারে মাঝখানে যে কেন্দ্রীয় পরমাণুটা রয়েছে তার নিজস্ব কিছু ইলেকট্রন তো আছে যারা ডি অরবিটালে রয়েছে, কিছু ডি অরবিটাল ফাঁকা থাকে কিন্তু কিছু তো পূর্ণ থাকে, কাজেই সেই ইলেকট্রন ডি অরবিটালের যে ইলেকট্রন তার সঙ্গে যে লিগ্যান্ডগুলো এগিয়ে আসছে তাদের যে লোন পেয়ার, তাদের মধ্যে একটা রিপালশন এবারে তৈরি হয়। যত লিগ্যান্ড কেন্দ্রীয় পরমাণুর দিকে এগিয়ে আসতে থাকে কেন্দ্রীয় পরমাণুর ডি অরবিটাল ইলেকট্রন এবং লিগ্যান্ডের লোন পেয়ার অফ ইলেকট্রন তাদের মধ্যে একটা রিপালশন তৈরি হয়, এবং এই রিপালশনের জন্য কেন্দ্রীয় পরমাণুর 5টা ডি অরবিটাল যারা ডিজেনারেট কন্ডিশনে ছিল, অর্থাৎ সমান শক্তি সম্পন্ন অবস্থায় ছিল, এই রিপালশনের জন্য কিন্তু ডিজেনারেসিটা নষ্ট হয় এবং এই 5টা ডি অরবিটালের এনার্জি ইনক্রিজ করে রিপালশনের কারণে এরা দুটো সেটে ভেঙে যায়, একটা T2G সেট, একটা EG সেট। এই যে ভেঙে যাচ্ছে 5টা ডি অরবিটাল, ডিজেনারেসি নষ্ট হয়ে যাচ্ছে, একেই আমরা বলছি, এই বিভাজনকেই আমরা বলছি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, এবং এটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করছি। এই দুটো ছবিতে আমি একটা জিনিসই তোমাদের খেয়াল করতে বলবো, অক্টাহেড্রালের ক্ষেত্রে দেখো 6টা লিগ্যান্ড থাকে এবং এই 6টা লিগ্যান্ড L1 L2 করে দেখো নাম্বারিং করা আছে, এবং অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে 6টা লিগ্যান্ড কিন্তু অ্যাক্সিস বরাবর কেন্দ্রীয় ধাতব পরমাণুর দিকে অগ্রসর হয়। ছবিতে দেখো 6টা লিগ্যান্ড অ্যাক্সিস বরাবর এগোচ্ছে, কিন্তু টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে খেয়াল করবে লিগ্যান্ডগুলো কিন্তু অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে না, দুটো অ্যাক্সিসের মাঝ বরাবর অ্যাপ্রোচ করে।
টেট্রাহেড্রালে যে 4টে লিগ্যান্ড L1 L2 L3 L4 করে দেখানো হয়েছে কোনোটাই কিন্তু অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করেনি। তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্সে লিগ্যান্ড অক্ষ বরাবর এগোয়, আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে অক্ষের মাঝ বরাবর লিগ্যান্ডগুলো অগ্রসর হয় কেন্দ্রীয় ধাতব পরমাণুর দিকে। এটা মাথায় রাখবে। তো প্রথমে আমরা স্প্লিটিং দেখব অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিভাবে ঘটছে। ছবিতে দেখো, কমপ্লেক্স গঠনের আগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর যে 5টা ডি অরবিটাল ডিজেনারেট ফর্মে থাকে, মানে সমান শক্তি সম্পন্ন অবস্থায় থাকে, গ্রিন সার্কেল দিয়ে 5টা অরবিটালকে দেখানো হয়েছে। যখন এই লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর দিকে, তখনই বিকর্ষণের কারণে তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। গ্রাফ অনুযায়ী এনার্জি বৃদ্ধি পেয়ে রেড সার্কেলে রিপ্রেজেন্ট করা হয়েছে 5টা ডি অরবিটালকে, অর্থাৎ এনার্জি ইনক্রিজ করেছে। রিপালশনের কারণে এবারে কি হবে, ডিজেনারেসিটা নষ্ট হবে এবং ওরা দুটো সেটে ভাগ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবে, অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে যেহেতু লিগ্যান্ডগুলো অক্ষ বরাবর অ্যাপ্রোচ করে, কাজেই কেন্দ্রীয় ধাতব আয়নের ডি অরবিটাল যারা XYZ অক্ষ বরাবর থাকে, কারা থাকে, dx² - y² আর dz², এই দুটো অরবিটাল অক্ষ বরাবর এদের লোবগুলো থাকে। সুতরাং এরা বেশি বিকর্ষিত হয় অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে, কারণ লিগ্যান্ডগুলো অক্ষ বরাবর অ্যাপ্রোচ করে। কাজেই এদের শক্তি বৃদ্ধি পেয়ে উচ্চ শক্তি স্তরে এরা উন্নীত হয়। সে কারণে যখন স্প্লিটিং হয়েছে দেখো, উচ্চ শক্তি স্তরে গেছে ইজি সেট, যে দুটো ডি অরবিটাল বললাম যাদের লোব অক্ষ বরাবর থাকে, dx² - y² আর dz²। আর যারা অক্ষ বরাবর থাকে না, যে 3টে ডি অরবিটাল, মানে dxy dyz আর dxz, যাদেরকে আমরা T2g সেট হিসেবে চিনি, তারা নিম্ন শক্তি স্তরে নেমে আসে। এই প্রকার যে বিভাজন, একে বলা হয় অষ্টদলকীয় বিভাজন বা অক্টাহেড্রাল স্প্লিটিং। T2g আর ইজি সেট, এই দুটোর মধ্যবর্তী যে শক্তির ব্যবধান অ্যারো দিয়ে দেখানো হয়েছে দেখো, এই ব্যবধানকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। যদি অক্টাহেড্রাল কমপ্লেক্স হয় তাহলে ডেল্টা ও ফর অক্টাহেড্রাল, যদি টেট্রাহেড্রাল কমপ্লেক্স হয় ডেল্টা টি দিয়ে আমরা ডিনোট করি, টি ফর টেট্রাহেড্রাল। অথবা অনেক সময় 10dq দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। এই যে ডেল্টা বা 10dq, একে বলা হচ্ছে কেলাস ক্ষেত্র বিভাজন শক্তি বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, সংক্ষেপে বলা হয় CFSE। এটা বললাম অক্টাহেড্রাল স্প্লিটিংয়ের ব্যাপারে। নেক্সট বলবো টেট্রাহেড্রাল স্প্লিটিং কি করে ঘটছে। সেম জিনিস, কিন্তু টেট্রাহেড্রালে একটা জিনিস চেঞ্জ হবে, লিগ্যান্ড অক্ষ বরাবর অ্যাপ্রোচ না করে অক্ষের মাঝ বরাবর অ্যাপ্রোচ করবে। কাজেই কেন্দ্রীয় পরমাণুর ডি অরবিটাল যাদের লোব অক্ষের মাঝ বরাবর থাকে, তারা কিন্তু বেশি বিকর্ষিত হবে এবং তারাই কিন্তু উচ্চ শক্তি স্তরে যাবে। সেই কারণে এখানে দেখো, যখন স্প্লিটিংটা হয়েছে তখন যে 3টে ডি অরবিটালের লোব অক্ষের মাঝ বরাবর থাকে, মানে dxy dyz এবং dxz, এই 3জন কিন্তু ওপরে গেছে। আর যাদের লোব অক্ষ বরাবর থাকে, মানে dx² - y² এবং dz², এরা কিন্তু নিচের শক্তি স্তরে নেমে এসেছে। যে ডটেড লাইনটা দেখছো সেটাকে বলা হয় বেরি সেন্টার। এটার মাধ্যমে 5টা ডি অরবিটালের অ্যাভারেজ এনার্জিকে রিপ্রেজেন্ট করা হয়। T2 আর E, এই দুটো সেট, T2 সেট থাকে বেরি সেন্টারের ওপরে এবং E সেট থাকে বেরি সেন্টারের নিচে টেট্রাহেড্রাল স্প্লিটিংয়ের ক্ষেত্রে। এবং একটা জিনিস এখানে খেয়াল করবে, চতুস্থলকীয় বিভাজনের ক্ষেত্রে কিন্তু
ইজি কে শুধু ই দিয়ে লেখা হচ্ছে এবং T2G কে শুধু T2 দিয়ে লেখা হচ্ছে, জি কিন্তু লেখা হচ্ছে না। আমরা শুধুমাত্র অক্টাহেড্রাল স্প্লিটিংয়ের ক্ষেত্রেই জি টার্মটা ইউজ করি। T2G হচ্ছে ট্রিপলি ডিজেনারেট আর ইজি হচ্ছে ডাবলি ডিজেনারেট। আমরা টেট্রাহেড্রাল স্প্লিটিংয়ে কোনো জি টার্ম ইউজ করছি না, শুধুমাত্র T2 এবং ই লিখছি। তো এইভাবে যে স্প্লিটিং সেটা হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল স্প্লিটিং। এখন দেখা যাক যে এই যে স্প্লিটিংটা হচ্ছে ডেল্টা, এই ডেল্টার ভ্যালু মানে সিএফএসির ভ্যালু কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। চারটে বিষয় আমরা পড়ব। একটা হচ্ছে নেচার অফ মেটাল আয়ন, মানে কেন্দ্রে যে ধাতব পরমাণুটা রয়েছে তার প্রকৃতির ওপর ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে তার অক্সিডেশন স্টেট কি আছে তার উপরে ডিপেন্ড করে। থার্ড হচ্ছে কমপ্লেক্সের জিওমেট্রি কি, মানে কি ধরনের আকার, টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার, তার উপরেও কিন্তু সিএফএসির মান ডিপেন্ড করে। আর ফোর্থ হচ্ছে লিগ্যান্ডের স্ট্রেংথের ওপর, লিগ্যান্ড কত বেশি শক্তিশালী তার উপরেও কিন্তু ডেল্টার ভ্যালু ডিপেন্ড করে। প্রথম পয়েন্ট হচ্ছে নেচার অফ মেটাল আয়ন, কেন্দ্রীয় যে ধাতব আয়নটা থাকে তার প্রকৃতির ওপর কিভাবে ডিপেন্ড করছে। একই শ্রেণীতে বিভিন্ন ধাতব পরমাণুর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা তোমরা জানো ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়, মানে স্মল এন এর যে ভ্যালুটা সেটা ওপর থেকে নিচের দিকে বাড়ে। এন যত বৃদ্ধি পাবে ডেল্টার মানও কিন্তু তত বাড়বে। এখানে দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ঠিক নিচেই অবস্থান করে মলিবডেনাম। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে 3d5 কনফিগারেশন রয়েছে, 3d5 4s1, আর মলিবডেনামের ক্ষেত্রে 4d5 5s1। তাহলে এন এর ভ্যালু বেড়েছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3d5 আর মলিবডেনামের ক্ষেত্রে হচ্ছে 4d5। তার মানে ক্রোমিয়ামের থেকে এমোর ক্ষেত্রে কিন্তু সিএফএসির মান অনেক বেশি। একইভাবে সিওর তলায় থাকে আরএইচ, আরএইচ এর তলায় থাকে আইআর, ইরিডিয়াম। তিনজনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, কোবাল্টের হচ্ছে 3d7, রোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4d8 এবং ইরিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 5d7। তাহলে এন এর ভ্যালু কিন্তু 3, 4, 5 এভাবে বৃদ্ধি পেয়েছে, কাজেই ডেল্টা ভ্যালুও সেই রকমভাবেই ক্রমশ বৃদ্ধি পাবে কোবাল্ট থেকে ইরিডিয়ামে। তো মেটাল আয়নের নেচারের ওপর ডেল্টা ভ্যালু ডিপেন্ড করছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ধাতব আয়নের জারণ স্তর, অক্সিডেশন স্টেট অফ মেটাল আয়ন। অক্সিডেশন স্টেট যত বেশি হবে সিএফএসি ভ্যালু তত বৃদ্ধি পাবে। যেরকম এক্সাম্পল রয়েছে দেখো, ক্রোমিয়ামের দুটো কম্পাউন্ড, কিন্তু ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে +2 এবং সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে +3। যেহেতু +3 হলো হায়ার অক্সিডেশন স্টেট, সেই কারণে ডেল্টা ভ্যালুও কিন্তু অনেক বেশি। পরের দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো, কোবাল্টের দুটো কম্পাউন্ড, সেখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে +2 আর সেকেন্ডেরটার জন্য +3। তাহলে +3 অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে কিন্তু ডেল্টা ভ্যালু অনেক হাই। নেক্সট হচ্ছে জিওমেট্রি অফ কমপ্লেক্স, মানে যৌগের জ্যামিতিক আকার কীরকম হয় তার উপর ডিপেন্ড করে সিএফএসির ভ্যালু। আমরা দেখছি এর আগে যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের যে সিএফএসি ভ্যালু সেটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের যা সিএফএসির ভ্যালু তার 0.44 অংশ হয়, অর্থাৎ ডেল্টা টেট্রাহেড্রাল ইকুয়াল টু 0.44 অফ ডেল্টা অক্টাহেড্রাল। আবার কমপ্লেক্স যদি স্কোয়ার প্ল্যানার হয় তাহলে তার ডেল্টা ভ্যালু ডেল্টা অক্টাহেড্রালের 1.74 গুণ হয়। তাহলে বুঝতেই পারছো সবচেয়ে বেশি সিএফএসি ভ্যালু হয় যে কম্পাউন্ডগুলোর জিওমেট্রি হচ্ছে স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানারের ডেল্টা ভ্যালু সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে যে সমস্ত জিওমেট্রি অক্টাহেড্রাল শেপের হয়
তাদের সিএপিসি, এবং সবচেয়ে কম হচ্ছে যে সমস্ত জ্যামিতিক আকার টেট্রাহেড্রাল প্রকৃতির হয় তাদের সিএপিসি। তাহলে জ্যামিতিক আকার অনুযায়ী কিন্তু ডেল্টা ভ্যালু বদলায়। পরের পয়েন্ট হচ্ছে লিগ্যান্ডের প্রকৃতি, লিগ্যান্ডের স্ট্রেংথ, তার উপরেও কিন্তু সিএপিসির ভ্যালু ডিপেন্ড করে। যে লিগ্যান্ডগুলো কেন্দ্রীয় পরমাণুর দিকে এগিয়ে আসছে সেই লিগ্যান্ড যত বেশি শক্তিশালী হবে তার ডেল্টা ভ্যালু কিন্তু তত বেশি হবে। যে সমস্ত লিগ্যান্ডের প্রভাবে ডেল্টার মান ইনক্রিজ করে তাদেরকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা তীব্র ক্ষেত্র লিগ্যান্ড। আর যেসব লিগ্যান্ডের প্রভাবে ডেল্টা ভ্যালু কমে যায় তারা হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড। এখানে যেভাবে স্প্লিটিং হয়েছে একটা জিনিস খেয়াল করতে বলবো, দেখো দুটো সেটে ডি অরবিটালগুলো ভেঙেছে, একটা হচ্ছে T2G, একটা হচ্ছে EG। যেহেতু অক্টাহেড্রাল কমপ্লেক্সের স্প্লিটিং প্যাটার্ন দেখানো হয়েছে, T2G সেট বেরি সেন্টারের নিচে অবস্থান করবে এবং EG সেট বেরি সেন্টারের ওপরে অবস্থান করবে। এখানে একটা জিনিস খেয়াল করো, T2G সেটের ভ্যালু হচ্ছে -0.4 ডেল্টা অক্টাহেড্রাল এবং ইজি সেটের ভ্যালু হচ্ছে, অ্যারো দিয়ে লেখা রয়েছে দেখো, +0.6 ডেল্টা অক্টাহেড্রাল। এগুলো হচ্ছে ইজি আর T2G সেটের ভ্যালু, এই ভ্যালুগুলো পরে কাজে লাগবে। আচ্ছা, তো এই যে বিভিন্ন রকমের লিগ্যান্ড তার যে স্প্লিটিং পাওয়ার, এই মান অনুসারে যদি লিগ্যান্ডগুলোকে সাজানো হয় তাহলে আমরা একটা শ্রেণী পাই। সে শ্রেণীকে বলা হয় বর্ণালী রাসায়নিক শ্রেণী বা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। অনেকগুলো লিগ্যান্ডকে পরপর সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, এবং গ্রেটার দেন সাইন দিয়ে দেখানো হয়েছে যে কার বিভাজন ক্ষমতা কত বেশি। একদম শেষের দিকে যারা রয়েছে তারা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, খুবই শক্তিশালী, আর একদম প্রথম দিকে যারা রয়েছে তারা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, দুর্বল বা কম শক্তিশালী। নিচের এক্সাম্পল দেখো, আয়রনের দুটো কমপ্লেক্স দেখানো হয়েছে, দুটোই কিন্তু আয়রনের কমপ্লেক্স, কিন্তু লিগ্যান্ড খেয়াল করে দেখো, একটা হচ্ছে H2O, একটা হচ্ছে CN। দুই ক্ষেত্রেই কিন্তু আয়রনের অক্সিডেশন স্টেট হচ্ছে +2, কিন্তু H2O হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড, সেই কারণে এর ডেল্টা ভ্যালু অনেক কম। আর CN হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সেই কারণে ডেল্টা ভ্যালুও কিন্তু অনেক বেশি। একইভাবে কোবাল্টের দুটো কম্পাউন্ড দেখানো হয়েছে, F- হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, ওপরের সিরিজ দেখো বুঝতে পারবে, সে কারণে এর ডেল্টা ভ্যালুও অনেক কম। আর NH3 হচ্ছে তুলনামূলকভাবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সেই কারণে ডেল্টা ভ্যালু হাই। তাহলে লিগ্যান্ডের প্রকৃতির ওপর কিন্তু সিএপিসি ভ্যালু ডিপেন্ড করে। নেক্সট যে টপিকটা সিএফটির মাধ্যমে আমরা ব্যাখ্যা করব সেটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স এবং লো স্পিন কমপ্লেক্স। প্রথমে যে সিস্টেমের ক্ষেত্রে দেখাবো সেটা হচ্ছে একটা অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন কমপ্লেক্স এবং একটা D4 সিস্টেম আমরা নিয়েছি। D4 সিস্টেম মানে হচ্ছে ডি অরবিটালে 4টে ইলেকট্রন রয়েছে। 4টে ইলেকট্রন যদি থাকে, যখন ডি অরবিটালটা স্প্লিট করছে T2G এবং EG-তে, যেহেতু আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স নিয়েছি, T2G থাকবে বেরি সেন্টারের নিচে এবং EG সেট থাকবে বেরি সেন্টারের ওপরে। হুন্ডের নীতি অনুসারে আগে T2G ফিলিং হবে, 3টে ইলেকট্রন দেখো T2G-তে ঢুকেছে এবং বাকি একটা ইলেকট্রন যাবে EG-তে। যখন লিগ্যান্ড এগিয়ে আসবে কেন্দ্রীয় আয়নের দিকে, সেই লিগ্যান্ড যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, মানে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড হয়, তাহলে তার ডেল্টা ভ্যালু কম হবে। ডেল্টা ভ্যালু কম হওয়া মানেই T2G এবং EG এই দুটো সেটের মধ্যে গ্যাপিং কমে যাবে বা স্প্লিটিং কমে যাবে এবং এই T2G এবং EG পরস্পর কাছাকাছি থাকবে যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়।
যদি কাছাকাছি থাকে তখন কিন্তু ইলেকট্রনের পক্ষে এটা অনেকটাই ইজি হায়ার অরবিটালে চলে যাওয়া। যদি সেই ইলেকট্রনকে নামিয়ে নিচে T2G সেটে আনা হয় এবং পেয়ারিং ঘটানো হয়, তাহলে সেই পেয়ারিং করার জন্য যে এনার্জি, যাকে আমরা পেয়ারিং এনার্জি বলি, দেখা যায় সেই পেয়ারিং এনার্জি কিন্তু অনেক বেশি। তার চেয়ে ইলেকট্রনের ওপরের অরবিটালে চলে যাওয়াটা অনেক ইজি, এবং এটা তখনই ঘটছে যখন T2G এবং EGর মধ্যে স্প্লিটিংটা কম হচ্ছে, অর্থাৎ লিগ্যান্ড যদি উইক ফিল্ড থাকে। তার মানে হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিং কম করছে, ডেল্টা ভ্যালু কম হচ্ছে এবং ইলেকট্রন হায়ার অরবিটালে স্টে করে যাচ্ছে, অর্থাৎ যে কমপ্লেক্সটা আমরা পাচ্ছি সেটা পাচ্ছি হাই স্পিন কমপ্লেক্স। ডান দিকের ছবিতে এসো, লিগ্যান্ড যদি স্ট্রং ফিল্ড হয়, শক্তিশালী হয়, তাহলে T2G এবং EGর মধ্যে যে স্প্লিটিং, যে ডেল্টা ভ্যালু, সেটা বেশি হবে, কারণ স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ডেল্টা ভ্যালু বেশি হয়। সেই ডেল্টা ভ্যালু যদি বেশি হয়, মানে গ্যাপিংটা যদি বেশি হয়, তার মানে ইলেকট্রনের হায়ার অরবিটালে যাওয়ার টেন্ডেন্সি কমে যাবে এবং ইলেকট্রন চাইবে নিচের অরবিটালেই পেয়ারিং ঘটাতে, এবং ইলেকট্রনের জন্য পেয়ারিং এনার্জিটা কিন্তু এই ক্ষেত্রে ডেল্টার তুলনায় কম হয়, এবং সেই কারণে ইলেকট্রন প্রেফার করে স্পিন পেয়ারিং ঘটানোকে, যার ফলে ইলেকট্রন T2G অরবিটালেই পেয়ারিং ঘটায়, এবং এইভাবে যে কমপ্লেক্স আমরা পাই সেটা হয়ে যাচ্ছে লো স্পিন কমপ্লেক্স। তাহলে লিগ্যান্ড যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, সে উৎপন্ন করবে হাই স্পিন কমপ্লেক্স, আর লিগ্যান্ড যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে সে উৎপন্ন করবে লো স্পিন কমপ্লেক্স। এটা বললাম D4 সিস্টেমে। আমরা যদি D5 সিস্টেমে নিই, একইভাবে ডি অরবিটালে 5টা ইলেকট্রন প্রথমে T2Gতে 3টে ঢুকবে এবং EGতে 2টো ঢুকবে। যদি আমরা উইক ফিল্ড লিগ্যান্ড নিই তাহলে ডেল্টা ভ্যালু কম হবে, ইলেকট্রন চাইবে ওপরের অরবিটালেই যেতে, কারণ পেয়ারিং এনার্জি এক্ষেত্রে বেশি, এবং আমরা পেয়ে যাব হাই স্পিন কমপ্লেক্স। যদি আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিই ডান দিকের ছবিতে, তাহলে ডেল্টা ভ্যালুটা বেশি এবং ইলেকট্রন সেই কারণে পেয়ারিং ঘটানোর পক্ষে থাকবে, এবং ইলেকট্রন নিচের অরবিটালগুলোতেই পেয়ারিং ঘটিয়ে সেখানেই অবস্থান করবে। তাহলে আমরা তখন পেয়ে যাচ্ছি লো স্পিন কমপ্লেক্স। D6 সিস্টেম অক্টাহেড্রাল কমপ্লেক্সে, D6-এ দেখো মানে ডি অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে T2Gতে থাকবে 4টে, EGতে থাকবে 2টো। যদি আমরা উইক ফিল্ড লিগ্যান্ড নিই তাহলে ডেল্টা ভ্যালু কম, ইলেকট্রন হায়ার অরবিটালে স্টে করবে, ফলে আমরা হাই স্পিন কমপ্লেক্স পাবো। আর যদি আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিই ডান দিকের ছবিতে, তাহলে ডেল্টা ভ্যালু এক্ষেত্রে অনেক বেশি, তুলনায় পেয়ারিং এনার্জিটা কম, সে কারণে ইলেকট্রন নিচের অরবিটালেই পেয়ারিং ঘটাবে, ফলে আমরা যে কমপ্লেক্স পাবো সেটা হবে লো স্পিন কমপ্লেক্স। চতুস্থলকীয় যৌগের ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে টেট্রাহেড্রাল কম্পাউন্ড যখন ফর্ম করছে তখন কি ঘটছে দেখো। যদি D4 সিস্টেম নেওয়া হয় তাহলে ডি অরবিটালে 4টে ইলেকট্রন রয়েছে। টেট্রাহেড্রালে খেয়াল করে দেখো, বেরি সেন্টারের নিচে অবস্থান করে E সেট, বেরি সেন্টারের ওপরে অবস্থান করে T2 সেট। তাহলে আগে E ফিলিং হবে 2টো ইলেকট্রন দিয়ে, তারপরে বাকি 2টো ইলেকট্রন যাবে T2তে। তো সেক্ষেত্রে যদি আমরা উইক ফিল্ড লিগ্যান্ড নিই, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য ডেল্টা ভ্যালু কম হবে, মানে স্প্লিটিং বা গ্যাপিংটা কম থাকবে, এবং ইলেকট্রন প্রেফার করবে হায়ার অরবিটালে স্টে করার, ফলে আমরা হাই স্পিন কমপ্লেক্স পেয়ে যাচ্ছি। D5 সিস্টেম দেখানো হয়েছে, মানে ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, সেখানেও দেখো যদি আমরা উইক ফিল্ড লিগ্যান্ড নিই তাহলে E অরবিটালে 2টো ইলেকট্রন আর T2 অরবিটালে 3টে ইলেকট্রন। উইক ফিল্ড লিগ্যান্ড বলে ডেল্টা ভ্যালুটা কম, মানে স্প্লিটিং বা গ্যাপিংটা কম, এবং ইলেকট্রন হায়ার অরবিটালেই স্টে করার টেন্ডেন্সি দেখাবে, ফলে আমরা হাই স্পিন কমপ্লেক্সেই পাচ্ছি। নেক্সট দেখব
এই যে সিএফএসি পড়ছি বা ডেল্টা নিয়ে পড়ছি, তার ক্যালকুলেশন কিভাবে করা হয়। এটা একটা চার্ট দেখানো হয়েছে যেখানে অক্টাহেড্রাল কমপ্লেক্সের বিভিন্ন ডি সিস্টেমে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হচ্ছে ইজি এবং টি2জি সেটে, এবং সেই অনুযায়ী কি করে আমরা ডেল্টা ভ্যালু নির্ণয় করছি। তোমাদের একটু আগে একটা জিনিস লক্ষ্য করতে বলেছি যে ইজির ভ্যালু হয় +0.6 ডেল্টা ও, আর টি2জির ভ্যালু হয় -0.4 ডেল্টা ও। এই ভ্যালুটা এখানে কাজে লাগবে। যতগুলো ইলেকট্রন থাকবে অরবিটালে সেই সংখ্যা দিয়ে এই ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। এর সঙ্গে যদি কোনো স্পিন পেয়ারিং ঘটে থাকে তাহলে যতগুলো পেয়ারিং ঘটবে ততগুলো পি প্লাস হবে। যেরকম এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, দেখো D5 সিস্টেম। D5 মানে ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন হবে T2G5 EG0। ইজিতে নর্মালি দুটো ইলেকট্রন ছিল, যেহেতু আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে অ্যাপ্লাই করছি সেই দুটো ইলেকট্রন টি2জি সেটে চলে এসে স্পিন পেয়ারিং ঘটাবে, তার মানে দুটো পেয়ারিং ঘটবে। আচ্ছা, টি2জিতে যদি 5টা ইলেকট্রন থাকে টি2জির ভ্যালু হচ্ছে -0.4 ডেল্টা ও। তাহলে -0.4কে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এবং ইজির ভ্যালু হচ্ছে 0.6 ডেল্টা ও। তাহলে 0.6কে আমরা 0 দিয়ে মাল্টিপ্লাই করব। এর সঙ্গে প্লাস করব যে দুটো স্পিন পেয়ারিং ঘটেছে তাদেরকে, +2p। টোটাল করে যেটা হবে সেটাই হচ্ছে সিএফএসির ভ্যালু। এটাই যদি আমরা উইকফিল্ড লিগ্যান্ডে করি, উইকফিল্ড লিগ্যান্ডে কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে। উইকফিল্ড লিগ্যান্ডে তো আর স্পিন পেয়ারিং ঘটবে না, দুটো ইলেকট্রন যারা ইজিতে ছিল ইজিতেই থাকবে। তাহলে সেইভাবে আমরা মাল্টিপ্লাই করব। টি2জিতে 3টে আছে বলে -0.4কে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর ইজিতে দুটো আছে বলে +0.6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। যে ভ্যালু পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে উইকফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে D5 সিস্টেমের জন্য সিএফএসির ভ্যালু। বিভিন্ন ডি সিস্টেম এখানে দেওয়া রয়েছে, D1 to D10। তোমরা প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন খাতায় করবে, উইকফিল্ডের জন্য কি হচ্ছে আর স্ট্রং ফিল্ডের জন্য কি হচ্ছে, সেই অনুযায়ী সিএফএসির মান কত বেরোচ্ছে নিজেরা ক্যালকুলেশন করে বার করবে, চার্টের সঙ্গে মেলাবে। নেক্সট যে চার্ট দেখানো হচ্ছে এটা হচ্ছে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের জন্য কিভাবে সিএফএসি পাওয়া যাচ্ছে। এখানেও D1 to D10 কনফিগারেশন রয়েছে। যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে টেট্রাহেড্রালের ক্ষেত্রে কিন্তু বেরি সেন্টারের নিচে ই সেট অবস্থান করে, আর বেরি সেন্টারের ওপরে T2 সেট অবস্থান করে। কাজেই আগে ফিলিং হবে ই, তারপরে ফিলিং হবে T2। সেই অনুযায়ী তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন তৈরি করবে। মানটাও উল্টে যাবে, যেহেতু ই সেট বেরি সেন্টারের নিচে অবস্থান করছে, ই এর ভ্যালু ছিল +0.6। টেট্রাহেড্রালের সময় কিন্তু ই এর ভ্যালু হয়ে যাবে -0.6 ডেল্টা ও, যেহেতু বেরি সেন্টারের নিচে ই সেট রয়েছে, আর টি2 যেহেতু ওপরে রয়েছে +0.4 ডেল্টা ও। বাকি সব সমান, যেরকম যেরকম ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করলেই আমরা সিএফএসির ভ্যালু পেয়ে যাব। এই চার্টে দেখতে পাচ্ছ যে এখানে সবই হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। তোমাদের মনে হতে পারে কেন লো স্পিন কমপ্লেক্সের চার্ট এখানে নেই, তার কারণ হচ্ছে এটাই। এই ছবিতে দেখো স্প্লিটিংটা কিভাবে ঘটছে। এটা প্রথমেও দেখিয়েছিলাম, একটা হচ্ছে অক্টাহেড্রাল স্প্লিটিং, একটা হচ্ছে টেট্রাহেড্রাল স্প্লিটিং। স্প্লিটিং প্যাটার্নটা খেয়াল করো। মজার জিনিস এটাই যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সে ই সেট এবং টি2 সেট এই দুটো কক্ষকের মধ্যে যে শক্তি পার্থক্য, যেটাকে আমরা ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেই ডেল্টা টি এর মানটা খুব কম।
এবং দেখা যায় এই ডেল্টা টি এর মান পেয়ারিং অন এনার্জির তুলনায় অনেকটাই কম, যার জন্য ইলেকট্রন কিন্তু সবসময় প্রেফার করে পেয়ারিং না ঘটাতে, যেহেতু পেয়ারিং এনার্জিটা বেশি, ডেল্টা টি এর মানটা কম। কাজে ইলেকট্রন সবসময় প্রেফার করে যে হায়ার অরবিটালে স্টে করে যেতে, যার জন্য এদের স্পিন পেয়ারিং ঘটানোর টেন্ডেন্সিটা টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে খুবই কম, যার ফলে চতুস্থলকীয় যৌগ কিন্তু সর্বদাই হাই স্পিন কমপ্লেক্সই ফর্ম করে। স্পিন পেয়ারিং ঘটে না, ফলে লো স্পিন কমপ্লেক্স তৈরি হয় না। কিন্তু অক্টাহেড্রালের ক্ষেত্রে দেখো ডেল্টা ওর ভ্যালুটা কিন্তু অনেক বেশি, মানে স্প্লিটিংয়ের মানটা অনেক বেশি, তুলনায় পেয়ারিং এনার্জিটা অনেক কম, সে কারণে এখানে স্পিন পেয়ারিং ঘটে। কিন্তু টেট্রাহেড্রালে কিন্তু স্পিন পেয়ারিংয়ের টেন্ডেন্সি খুব কম, যার জন্য লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে না। নেক্সট যে জিনিসটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে জটিল যৌগের বর্ণ। এটাও কিন্তু সিএফটির মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। কালার অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আগেই বলেছি যে বেশিরভাগ কোঅর্ডিনেশন কমপ্লেক্সের কেন্দ্রীয় যে ধাতব পরমাণু সেটা বেশিরভাগ ক্ষেত্রে সন্ধিগত ধাতুই হয় বা ট্রানজিশন এলিমেন্ট হয়, আগের দিনের ক্লাসে বলেছি। তো এদের একটা ইউনিক প্রপার্টি হচ্ছে এরা উজ্জ্বল বর্ণ প্রদর্শন করে। যখন এই সমস্ত জটিল যৌগের ওপর সাদা আলো ফেলা হয়, এরা সেই আলো থেকে কিছুটা আলো শোষণ করে নেয়, ফলে শোষিত আলোর যে পরিপূরক বর্ণ সেটাই এরা প্রদর্শন করে। পরিপূরক বর্ণ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, কমপ্লিমেন্টারি কালার, এবং সেটাই এই কালার হুইলে দেখানো হয়েছে। নির্দিষ্ট ওয়েভলেন্থের যে কালার এরা শোষণ করে, কালার হুইলে খেয়াল করো ঠিক তার বিপরীত কালারটাই এরা শো করে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, পরিপূরক বর্ণ। যে কালারটা এরা শোষণ করে নেবে তার বিপরীত কালারটা এরা প্রদর্শন করবে। সিএফটি দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। যেরকম একটা এক্সাম্পল বলছি, টাইটেনিয়ামের একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড রয়েছে, টাইটেনিয়াম হেক্সাহাইড্রেট। জটিল মূলকটা বলছি, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, সেটা হচ্ছে TiH2O6 ব্র্যাকেটের বাইরে মাথায় 3+। এটা হচ্ছে জটিল মূলকটা। তার মানে টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে এখানে 3+। টাইটেনিয়াম 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি তোমরা করো, দেখবে 3D1 সিস্টেম, অর্থাৎ একটা ইলেকট্রন থাকে ডি অরবিটালে, সেই একটা ইলেকট্রন দেখতে পাচ্ছ ছবিতে T2G সেটে অবস্থান করছে। এই যৌগটা বেগুনি বর্ণ প্রদর্শন করে। এখন বেগুনি বর্ণ প্রদর্শন করে কেন? যখন এই যৌগের উপর সাদা আলো ফেলা হয়, জটিল যে আয়নটা রয়েছে, যেটা আমি এক্ষুনি বললাম TiH2O6 3+, এই আয়নটা কি করে, 498 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শক্তি সেই সাদা আলো থেকে শোষণ করে নেয়, এবং করে নিয়ে T2G সেটে যে একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে ছবিতে দেখতে পাচ্ছ, সেই ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে পরবর্তী উচ্চ শক্তি স্তর ইজিতে স্থানান্তরিত হয়, যেটা অ্যারো দিয়ে দেখানো রয়েছে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন ছিল T2G1, ট্রানজিশনের পরে কনফিগারেশন হলো EG1। এই যে ডি অরবিটালের মধ্যে ট্রানজিশন হলো, এই ট্রানজিশনকে সিএফটিতে বলা হয় ডিডি ট্রানজিশন, এবং এই ডিডি ট্রানজিশনের কারণেই কিন্তু জটিল আয়ন বর্ণ প্রদর্শন করে। তারা একটা ওয়েভলেন্থের আলো শোষণ করে নিয়ে ট্রানজিশন ঘটায়, এবং ঠিক সেই বর্ণের পরিপূরক বর্ণটা এরা শো করে। এবং এই কারণেই তোমরা যদি কালার হুইল দেখো, 498 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থের যে কালারটা টাইটেনিয়াম শোষণ করে নিচ্ছে, ঠিক তার বিপরীতেই দেখো ভায়োলেট রয়েছে, এবং সেই কারণেই এই জটিল যৌগ বেগুনি বর্ণ প্রদর্শন করছে। দুটো চার্ট রয়েছে এখানে, ক্রোমিয়ামের বেশ কিছু কম্পাউন্ড প্রথম চার্টের দেখতে পাচ্ছ,
লিগ্যান্ডগুলো খেয়াল করে দেখো, বিভিন্ন লিগ্যান্ড রয়েছে, কোনোটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কোনোটা উইক ফিল্ড লিগ্যান্ড। সেই কারণেই কিন্তু এদের বর্ণগুলোও বিভিন্ন, কারণ লিগ্যান্ড অনুযায়ী স্প্লিটিং এনার্জি বিভিন্ন হয়, এবং স্প্লিটিং এনার্জি বিভিন্ন হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ওয়েভলেন্থের আলো শোষণ করে এরা ট্রানজিশন ঘটাতে সক্ষম হয়। এই বিভিন্ন ওয়েভলেন্থের যে আলো শোষণ করছে, সেই কারণেই যে পরিপূরক বর্ণগুলো এরা প্রদর্শন করছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য এই প্রত্যেকটা কম্পাউন্ড ক্রোমিয়াম হলেও বর্ণগুলো কিন্তু আলাদা লিগ্যান্ডের তারতম্যের কারণে। আর সেকেন্ড যে চার্টটা দেখানো হয়েছে সেখানে বেশ কিছু জটিল যৌগ দেওয়া আছে। এটাই দেখানো হচ্ছে যে কোন কোন ওয়েভলেন্থের আলো শোষণ করলে কোন কোন পরিপূরক বর্ণ এরা প্রদর্শন করে। অর্থাৎ সিএফটির মাধ্যমে এটা খুব ভালো মতন ব্যাখ্যা করা যাচ্ছে যে জটিল যৌগ কেন বিভিন্ন বর্ণ প্রদর্শন করে, এবং তার পেছনে যে কারণটা, মূল কারণ, সেটা হচ্ছে ডিডি ট্রানজিশন। একটা ওয়েভলেন্থ শোষণ করে নিয়ে এরা ট্রানজিশন ঘটায় এবং ঠিক তার পরিপূরক বর্ণটাই আমরা দেখতে পাই। চৌম্বক ধর্ম সিএফটির মাধ্যমে ব্যাখ্যা করা যায়, যেটা আমি ভিভিটিতেও বলেছিলাম। যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে প্যারাম্যাগনেটিক হবে, যদি কোনো পেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড না থাকে, তাহলে ডায়াম্যাগনেটিক হবে। এবং চৌম্বক ভ্রামক নির্ণয় করার একটা সূত্র দিয়েছিলাম, মিউ ইকুয়াল টু √n ইন্টু n+2। ইউনিট ছিল বোর ম্যাগনেটন। n মানে হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তার ভ্যালুগুলো ইনপুট করলে আমরা সেই মতন চৌম্বক ভ্রামকের মান পাবো, বা সেই মতন আমরা বলতে পারবো যে কম্পাউন্ডটা প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে। এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তরও কিন্তু সিএফটি দেয়। তো ওই ব্যাপারগুলো কমন, ওই কারণে আর বললাম না। তো এইভাবে ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে আমরা কোঅর্ডিনেশন কমপ্লেক্সের বিভিন্ন প্রপার্টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, এবং ভিভিটির তুলনায় কিন্তু সিএফটি অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক সম্পূর্ণভাবে এই ব্যাখ্যাগুলো দিতে পারে। যে পোর্শনটা আজকে পড়া হলো ভীষণ ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশনগুলো, বিশেষ করে যে কোন ধরনের লিগ্যান্ডের জন্য কি কনফিগারেশন হচ্ছে এবং সেই অনুযায়ী সিএফএসির ভ্যালু কী দাঁড়াচ্ছে, এই পার্টগুলো কিন্তু তোমরা ভীষণভাবে প্র্যাকটিস করবে। জিনিসগুলো খুব ইজি, খুব মজার, খুব সিম্পলও, কিন্তু একটু প্র্যাকটিসের দরকার আছে। তো আজকে সিএফটি অবধিই থাক, বাকি পোর্শন তাহলে পরের দিন থেকে হবে।